নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 10 খবরের বস। আর যে খবরের দিকে আমাদের নজর রাখতে হবে, আপনারা জানেন যে কংগ্রেস আমলে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল, বিশেষ করে ইউপিএ 1, ইউপিএ 2 এই সময়কালে। এবং তার আগেও ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যতবার কংগ্রেস তারা সরকারে এসেছে, ততবার কংগ্রেস সরকারে বিভিন্ন দুর্নীতি ইস্যু হয়েছে। কংগ্রেস হেরেছে, আবার ফিরে এসেছে। সেরকমই একটি বড় দুর্নীতি ঘটেছিল। আইপিএল কেলেঙ্কারি, কয়লা দুর্নীতির পর বোফোর্স কেলেঙ্কারি থেকেও হাত ধুয়ে ফেলল কংগ্রেস। কংগ্রেস আমলের সব দুর্নীতির কলঙ্ক থেকে মুক্ত হয়ে গেলেন রাহুল গান্ধীর দল। প্রায় 4 দশক ধরে ভারতের রাজনীতির অন্যতম বিতর্কিত দুর্নীতির মামলা হিসেবে পরিচিত ছিল বোফোর্স কেলেঙ্কারি। সেই বোফোর্স কেলেঙ্কারির আইনি লড়াইয়ের অবসান ঘটল অবশেষে। কামান কেনায় ঘুষ সংক্রান্ত মামলায় আইনি অধ্যায়ে কার্যত চিরতরে ইতি পড়ল। গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। 1989 সালে লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলি কামানের সামনে দাঁড়িয়েছিলেন রাজীব গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস। অবশেষে কামানের মুখে স্বস্তি কংগ্রেসের। জুন মাসের পর জুলাই আরও এক পুরনো মামলায় স্বস্তি কংগ্রেস শিবিরে। কয়লার পর এবার বোফোর্স কেলেঙ্কারিতেও দুর্নীতি থেকে হাত ধুয়ে ফেলল কংগ্রেস। 1986 সালে 24শে মার্চ রাজীব গান্ধীর আমলে সুইডেনের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা এবি বোফোর্সের সঙ্গে ভারতের 1437 কোটি টাকার চুক্তি হয়েছিল। 410টি 155 মিমি ফিল্ড গান বা হাউটজার কামান কেনার চুক্তি হয়। 1987 সালে সুইডেনের সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, চুক্তির বিনিময়ে ঘুষ নিয়েছেন ভারতের রাজনীতিক, ঘুষ নিয়েছেন প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকরাও। 1437 কোটির চুক্তিতে ঘুষের পরিমাণ 64 কোটি টাকা। ঘুষে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, উচ্চপদস্থ কর্তা এবং দালালরাও জড়িত। রাজনৈতিক মহলের মতে 1989 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস সরকারের পতনে বড় ভূমিকা নিয়েছিল এই বোফোর্স দুর্নীতির অভিযোগ। কিন্তু 2005 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 1 সরকারের সময় দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল বোফোর্স মামলা। হিন্দুজা গোষ্ঠীর শ্রীচাঁদ, গোপীচাঁদ এবং প্রকাশ হিন্দুজা ও এবি বোফোর্স সংস্থা ঘুষ নিয়েছিল, তার তথ্য প্রমাণ নেই বলে আদালত জানিয়েছিল। 13 বছর পর 2018 সালে দিল্লি হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সিবিআই। বিচারপতি জে.বি. পারদিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে ওঠে মামলা করেছিলেন আইনজীবী অজয় কে আগরওয়াল। সুপ্রিম কোর্টের প্রশ্ন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে সিবিআইয়ের 4522 দিন লাগলো। সুপ্রিম কোর্টের আরও প্রশ্ন, কেন পুরনো এই মামলাকে টেনে নিয়ে যেতে চাইছেন? শেষ পর্যন্ত রাজীব গান্ধীর বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি। আর বোফোর্স যে নিম্নমানের ছিল না তার প্রমাণ মিলেছে কার্গিল যুদ্ধে। মাত্র 12 সেকেন্ডে 3 রাউন্ড গোলা ছুটতে পারে বোফোর্স, আর সেটাই হয়ে ওঠে শত্রুপক্ষকে ঘায়েল করার অন্যতম ফ্যাক্টর। আর এবার 2018 সালে করা সুপ্রিম কোর্টে ওই বোফোর্স মামলা থেকেও স্বস্তি মিলল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মোদির গুজরাটের কাছে পাকিস্তানের আস্ফালন। গত 2 বছর ধরে গুজরাটের কচ্ছের রনের কাছে সামরিক তৎপরতা পাকিস্তানের। এবার তো একা পাকিস্তান নয়, স্যার ক্রিকে আরও 2 সঙ্গীর সঙ্গে শক্তি একত্রিত করে সর্বশক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান, এমনটাই সূত্রের খবর। আর এবার পাকিস্তানের পাশে চীন। হ্যাঁ, এটাই সত্যি। তাহলে কি ভারত যে পাকিস্তানের ভূগোল বদলে দেবার হুঁশিয়ারি দিয়েছিল, তাতে ভয় পায়নি পাকিস্তান? না হলে 1 বছরের মধ্যে আবার স্যার ক্রিকে পাকিস্তানের সামরিক সজ্জা কেন? যুদ্ধ জাহাজও স্যার ক্রিকের দিকেই আনা হচ্ছে বলে সূত্রের খবর। জম্মু কাশ্মীরের মতোই স্যার ক্রিক অঞ্চলটির সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। প্রায় 96 কিলোমিটার দীর্ঘ খাড়ি বেষ্টিত অঞ্চল স্যার ক্রিক। কচ্ছের রনের পশ্চিমে অবস্থিত নালা এবং জলাভূমি অঞ্চল। পশ্চিমে পাকিস্তানের সিন্ধ প্রদেশ, পূর্বে ভারতের গুজরাট। এর মধ্যে রয়েছে এই বিতর্কিত খাড়ি স্যার ক্রিক।
এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফ এর বিশেষ বাহিনী ক্রিক ক্রোকোডাইল। 1999 সালে স্যার ক্রিক এলাকাতেই অনুপ্রবেশকারী পাক নজরদারি বিমানকে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। ওই এলাকায় 16 জন পাক সেনা নিহত হয়, কিন্তু সব ভুলে ফের স্যার ক্রিক অঞ্চলে নতুন করে পাক সেনার সংখ্যা বৃদ্ধি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ নিয়ে মন্তব্য করেনি। 2024 সালে নরেন্দ্র মোদী আর চলতি বছরের মে মাসে অমিত শাহ দুজনেই স্যার ক্রিক অঞ্চলে বিএসএফ এর সঙ্গে পরিদর্শন করেছিলেন। এরপরও পাকিস্তানের দুঃসাহস যায়নি। পাকিস্তানের ফের সামরিক তৎপরতা পরিস্থিতি যে কোনো সময় দুই দেশের মধ্যে যুদ্ধের কারণ হতে পারে, আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভারতে আবার সন্ত্রাসবাদী হামলা হলেই অপারেশন সিঁদুর 2.0 হবে। প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় সেনা। কিন্তু ভারত পাকিস্তান সংঘর্ষ হলে হয়তো পাকিস্তানের পাশে থাকবে আরও দুই দেশ, সৌদি আরব, তুরস্ক। শুক্রবার সৌদিতে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতেই আশঙ্কার মেঘ। চাপ কি বাড়ল ভারতের ওপর? বিশ্বের মোট 195টি দেশের মধ্যে মাত্র 9টি দেশের হাতে আছে পরমাণু বোমা। এই 9 দেশের মধ্যে আছে পাকিস্তান। একমাত্র মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের হাতেই বিশ্ব ধ্বংসের পরমাণু শক্তি আছে। তাই বাকি কট্টরপন্থী অনেক মুসলিম দেশ পাকিস্তানের পায়ে তেল দিয়ে চলে। পাকিস্তানও মাঝে মধ্যে এই গর্বে হাতা গোটায়। এবার পাকিস্তানকে মাথায় রেখে তৈরি হলো ত্রিঅক্ষ। শুক্রবার মক্কায় আল সাফা প্রাসাদে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে একটি ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তি সই করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 2025 সালেও সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছিল। চুক্তিতে বলা হয়েছে, 3 দেশের যে কোনো একটিতে সশস্ত্র আক্রমণ হলে তা 3 দেশের বিরুদ্ধেই আক্রমণ বলে গণ্য হবে। পারস্পরিক নিরাপত্তা সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ হলো 3 দেশ। তুরস্ক বহুদিন ধরেই পাকিস্তানের সামরিক বন্ধু। এমনকি অপারেশন সিঁদুরের সময় ভারতের দিকে যে ড্রোন হামলা চালিয়েছিল তার অনেকগুলি ছিল তুরস্কের। তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধজাহাজ এবং প্রশিক্ষণ বিমান বিনিময় হয়েছে। সৌদি আরব তুরস্কের ড্রোন কিনেছে, পাকিস্তান সৌদি আরবে সেনা পাঠিয়েছে। অর্থনৈতিক সংকটের সময় সৌদি আরব বিভিন্নভাবে পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। এমতো অবস্থায় কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তা ভারতের জন্য চাপ তৈরি হতে পারে, কারণ তুরস্কের ড্রোন টেকনোলজি বিশ্বখ্যাত। আবার তেলের দেশ আরবের টাকার অভাব নেই। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে টাকা এবং ড্রোন টেকনোলজির সাপোর্ট পেতে পারে পাকিস্তান। পাশাপাশি পশ্চিম এশিয়াতেও যুদ্ধের জেরে উত্তেজনা রয়েছে। এই পরিস্থিতিতে সৌদিতে হামলার প্রেক্ষিতে মুসলিম দেশ ইরানের বিরুদ্ধেও হামলা চালাতে হবে পাকিস্তানকে, কারণ চুক্তির শর্ত তো তাই বলছে। তাই উভয় সংকটে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ট্রাম্পের আমেরিকাতে ভরসা নেই, কিন্তু চীনকে চোখ বন্ধ করে ভরসা করছে। হেলের ভয়ে গোখরোর গালে চুমু, আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে না পাকিস্তানি ফৌজ। সেই জায়গায় চীনের তৈরি উইচ্যাটে তথ্য আদান প্রদান করবে তারা। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন আসিম মুনির? নির্দেশ আসিম মুনিরের। উইচ্যাট হলো চীনের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরীণ নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে হোয়াটসঅ্যাপের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে উইচ্যাটকে সরাসরি যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। আর এই পদক্ষেপকে শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন হিসেবে নয়, বরং পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান সামরিক ও ডিজিটাল সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও দেখা হচ্ছে। 100 কোটির সীমা অতিক্রম করলে দুনিয়া জুড়ে পড়ে যায় হইচই। প্রযুক্তিবিদেরা অবশ্য মনে করেন দুই মেসেজিং অ্যাপের মূল পার্থক্যের জায়গাটা হলো গোপনীয়তা। সেদিক থেকে হোয়াটসঅ্যাপ অনেক বেশি সুরক্ষিত। উইচ্যাট চীনা সরকারের আতশ কাজের নিচে। সংশ্লিষ্ট প্রযুক্তিটির গোটা বিষয়টি পরিচালিত হচ্ছে বলে অত্যুক্তি হবে না। আর এই পরিস্থিতিতে চীনা অ্যাপকে এতটা ভরসা করলে তার খেসারত পাক সেনাকে দিতে হবে না তো? চীনকে ভরসা যে করা যায় না তা ভালোই জানে ভারত। 2020 সালের জুনে গালওয়ান সংঘর্ষের পর 59টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করে দেয় মোদী সরকার।
এর মধ্যে ছিল উইচ্যাটও। জাতীয় নিরাপত্তার পরিপন্থী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল একে। আর সেই বিতর্কিত অ্যাপকেই এবার ভরসা করছে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ক্ষেপণাস্ত্রের শক্তিতে বিশ্বের যে কোনো দেশকে চ্যালেঞ্জ করতে পারে ভারত, আর শক্তি বাড়ালো ভারতীয় সেনা। চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4 পরীক্ষা সফলভাবে করা হলো। এই উৎক্ষেপণ সম্পন্ন হলো স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের তত্ত্বাবধানে। এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4, যার ওজন প্রায় 17 টন, দীর্ঘ প্রায় 20 মিটার। সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত করা যায়। এতে আধুনিক নির্দেশিকা ব্যবস্থা, কম্পোজিট রকেট, মোটর এবং উন্নত নেভিগেশন প্রযুক্তি রয়েছে। প্রায় 4000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভূমি থেকে ভূমি নিক্ষেপযোগ্য, যা চীন, পাকিস্তানের মতো শত্রু দেশের জন্য অস্বস্তির। অগ্নি-4 প্রকল্পের সূচনা হয় 2007 সালে। তখন প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়নের সংস্থা প্রায় 5000 কিলোমিটার পাল্লার একটি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল। 2010 সালের পরবর্তীতে 2015, 2017, 2018 সালেও সফলভাবে পরীক্ষা চালানো হয়। প্রযুক্তিগত দিক থেকে অগ্নি-4 ভারতের অন্যতম আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার আবহে এই পরীক্ষা সফল, যা প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বাড়ালো। ভারতীয় বায়ুসেনার ইতিহাসে যুক্ত হলো আরও এক অনন্য স্বর্ণোজ্জ্বল অধ্যায়। দেশের প্রথম নারী হিসেবে অত্যন্ত দুর্গম কঠিন ফাইটার কমব্যাট লিডার ফোর্স সফলভাবে সম্পন্ন করলেন স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত। এই সাফল্যের সঙ্গে তিনি অর্জন করে নিলেন ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা টপ গান ফাইটার পাইলটের গৌরবময় খেতাব। এটি সম্পন্ন করার অর্থ আকাশ যুদ্ধে জটিল এবং চরম ঝুঁকিপূর্ণ মিশনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বায়ুসেনার প্রথম সারির যুদ্ধ কৌশল বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃতি পাওয়া। ফাইটার কমব্যাট লিডার ফোর্স ভারতীয় বায়ুসেনার সবচেয়ে কঠিন প্রশিক্ষণগুলির মধ্যে একটি। 20 সপ্তাহের এই প্রশিক্ষণ হয় মধ্যপ্রদেশের গোয়ালিয়রের টক্সিক অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে। খুব বাছাই করা হয় ফাইটার পাইলটদের এই কোর্সে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ট্যাক্সডিকে অনেকেই আমেরিকার নৌবাহিনীর কুখ্যাত টপ গান প্রশিক্ষণ কর্মসূচির সমতুল্য বলে মনে করেন। বিহারের দ্বারভাঙা জেলার মেয়ে এই ভাবনা কান্ত ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। 2016 সালে অবনী চতুর্বেদী এবং মোহনা সিংয়ের সঙ্গে দেশের প্রথম ব্যাচের মহিলা ফাইটার পাইলট হিসেবে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন ভাবনা কান্ত। বায়ুসেনার যোগ দেওয়ার পর থেকেই একের পর এক নজির গড়েছেন ভাবনা। আসলে সবটাই অভাবনীয়। 2021 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া প্রথম মহিলা ফাইটার পাইলট ছিলেন ভাবনা কান্ত। পরে 2024 সালে প্রজাতন্ত্র দিবসের ফ্লাই পাস্টেও যুদ্ধ বিমান উড়িয়ে তিনি আবারও নজর কেড়েছিলেন। কেরিয়ারের শুরুতে তিনি মিগ-21 বাইসন যুদ্ধ বিমান উড়িয়েছেন। পরে আরও আধুনিক যুদ্ধ বিমান সুখোই 30 MKI যুদ্ধ বিমানও চালিয়েছেন। দেশের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমানের ককপিটে তার দক্ষতা বারবার প্রমাণিত হয়েছে। আর এবার নজর রাখবো পরবর্তী খবরে। ধরা যাক চ্যাট জিপিটিকে আপনি 20 থেকে 50টা প্রশ্ন করেছেন। এআই তো আপনার প্রশ্ন বা প্রম্পট প্রসেস করে, ডেটা সেন্টারে সেই সমস্ত কাজ হয়। কিন্তু এই কাজে ডেটা সেন্টার গরম হয়ে যায় বেশ, আর এই সমস্ত প্রসেসিংকে কুলিং করতে হয়। সেই 20 থেকে 50টা প্রশ্নে অন্তত ½ লিটার জল খরচ হয়। ভাবুন, প্রতিদিন লাখো লাখো প্রশ্ন আসছে চ্যাট জিপিটির কাছে, অসংখ্য এআই এর কাছে। তাহলে কত জল লাগে ভাবুন। এটাই এখন এআই দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। নিয়ন্ত্রণ করতেই এই জল ব্যবহার করা হয়। সব ডেটা সেন্টারের জলের ব্যবহার এক নয়। কোথাও এয়ার কুলিং, কোথাও পুনর্ব্যবহৃত জল।
কোথাও আবার বিশুদ্ধ জলও ব্যবহার হয়। গবেষণা বলছে বড় এআই মডেলের ট্রেনিং এবং বিপুল সংখ্যক ব্যবহারকারীর পরিষেবা চালাতে ডেটা সেন্টারের কুলিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। সেই কারণেই আমেরিকার লাউডাউন কাউন্টি, আয়ারল্যান্ডের ডাবলিন সহ একাধিক ডেটা সেন্টার হাবে জল ও বিদ্যুৎ ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ডেটা সেন্টারের জলের অঙ্কটা চমকে দেওয়ার মতো। একটা বড় হাইপার স্কেল ডেটা সেন্টার দিনে প্রায় 30 থেকে 50 লক্ষ লিটার পর্যন্ত জল ব্যবহার করতে পারে, অর্থাৎ কয়েক হাজার পরিবারের এক দিনের জলের চাহিদার সমান। তবে সব ডেটা সেন্টারের জল ব্যবহার এক নয়। মাইক্রোসফট, গুগল সহ একাধিক সংস্থা তাদের পরিবেশ রিপোর্টে জানিয়েছে এআই এর বিস্তারের সঙ্গে ডেটা সেন্টারের জল ও বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তেই প্রশ্ন উঠছে। জল সংকটপূর্ণ কিছু এলাকায় নতুন ডেটা সেন্টার প্রকল্প ঘিরে আপত্তি বাড়ছে। স্থানীয় মানুষের আশঙ্কা, ভবিষ্যতে পানীয় জল, কৃষির ওপর চাপ বাড়তে পারে। যদিও শিল্পমহলের দাবি, আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই চাপ অনেকটাই কমানো সম্ভব, তবুও বিতর্ক থামছে না। ইতিমধ্যেই ডেটা সেন্টারে নিষেধাজ্ঞা আর কড়াকড়ি জারি করেছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর ও ডেনমার্কের মতো একাধিক দেশ। লাগাম টানছে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়াও। তাহলে কি এআই মানেই জলের সংকট? উত্তরটা অবশ্য এত সহজ নয়। সব ডেটা সেন্টার একইভাবে জল ব্যবহার করে না। অনেক সংস্থা এখন পুনর্ব্যবহৃত জল, উন্নত কুলিং সিস্টেম আর কম জল নির্ভর ব্যবস্থা গ্রহণ করেছে। গুগল, মাইক্রোসফটের মতো সংস্থাগুলো ভবিষ্যতে আরও টেকসই জল ব্যবহারের লক্ষ্য নিয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এআই এর বিস্তার যত বাড়বে, ততই জল, বিদ্যুৎ এবং পরিবেশ, এই তিনটের মধ্যে ভারসাম্য বজায় রাখা বড়সড় চ্যালেঞ্জ হবে। এআই এর দৌড় থামবে না, ডেটা সেন্টারও থামবে না। কিন্তু প্রযুক্তির এই বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে পৃথিবী বাঁচাতে পারবে তার জলসম্পদ? নাকি এআই এর আগামী অধ্যায় লিখবে জলের নতুন সমীকরণ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।